নমস্কার। এই ভিডিও তাদের জন্য করা, সেই সব অভিভাবক বা ছাত্রছাত্রী যারা ডাক্তারি পড়তে চায়, ডাক্তারি প্রবেশিকার প্রিপারেশন নিতে চলেছে বা নিচ্ছে। তাদেরকে আমি প্রথমেই শুভেচ্ছা জানাই। তারা যেন সফল হয়, তারা ডাক্তারিতে চান্স পায়। আর আরও বেশি করে জানাই, তারা যেন সফল ডাক্তার হয়। ডাক্তারিতে চান্স পাওয়াটা কিন্তু শুধু টিকিট পাওয়া মাত্র, এটা একটা অনেক লম্বা সফর, একটা বিশাল লং জার্নি স্টার্টিং শুরু। আর এই জার্নিটা কীরকম আমি নিজের অভিজ্ঞতা এবং আমার বন্ধুবান্ধবদের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। দয়া করে শুনবেন এবং সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদের নিজেদের। ডাক্তারিতে কেন আসে ছেলে মেয়েরা? দেখুন, নিজে থেকে সেই সব ছেলে মেয়েরা ডাক্তারি পড়তে চায় যাদের ভেতর কিন্তু ডাক্তার বাস করছে, এটা মনে রাখতে হবে। কারণ আপনি নিজে ভেবে দেখবেন বা হয়তো দেখেছেন যে বড় হয়ে আমি কী হতে চাই, কেন ডাক্তার হতে চাই। যে কোনো প্রফেশনের মানুষের চেয়ে ডাক্তারদেরকে আমরা কিন্তু নিজেরাই ভেতর থেকে অনেক সম্মান করি। আর 5টা লোকের চেয়ে ডাক্তারদের আমরা ভালো বলেই মনে করি। আর হয়তো সত্যিই তাই, অন্য প্রফেশনের চেয়ে ডাক্তারিতে ভালো মানুষের সংখ্যা কিন্তু সত্যিই বেশি। সেজন্য হয়তো যে আমরাও ছোটোবেলায় ভাবতাম কী হব, টিচার হব, ইঞ্জিনিয়ার হব, রিসার্চ করব, নাকি ডাক্তার হব। সবচেয়ে আগে কিন্তু ডাক্তার, যদি চান্স পেয়ে যাই ছাড়বো না। তো আশা করছি আপনাদেরও সেই রকমই একটা মনোভাব আছে যে ভালো ডাক্তার হব, ভালো কিছু করব। এই ভালো কিছু করার জন্যে কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা ডাক্তারিতে আসে, এটাই বলতে চাইছি। অনেকে বলেন বা মনে করেন ডাক্তারিতে কাঁড়ি কাঁড়ি টাকা, এই জন্য লোক ডাক্তারি পড়তে চায়। ডাক্তাররা মানুষদের মেরে টাকা নেয়, এটা কিন্তু সর্বৈব মিথ্যা কথা। কোনো ডাক্তার কেন চাইবে মানুষকে মারতে, তাদেরকে পেঁচে ফেলে টাকা আদায় করতে? হ্যাঁ, নিশ্চয়ই 2-1জন তো থাকবেই, কিন্তু জানবেন এটা ডাক্তারদের চেয়ে বেশি দায়ী কিন্তু সরকার। সরকার নিজে স্বাস্থ্য পরিষেবা ঠিকমতো দিতে পারছে না, সেই জন্য কিন্তু কর্পোরেট হাসপাতাল এত রমরমা। আপনাদের বুঝতে হবে, কর্পোরেট হাসপাতালে যা লাভ তার কিন্তু লভ্যাংশ সরকার পায়। আর সরকারি হাসপাতাল যদি আজ ভালো সার্ভিস হতো, তাহলে কি কর্পোরেট হাসপাতাল উঠে দাঁড়াতে পারত? যে কোনো সরকারি সার্ভিসের কথা বলুন, পোস্ট অফিস, ব্যাংক, আজ কর্পোরেট কেন উঠছে সেটা আপনাদের বুঝতে হবে। যাই হোক, সে ব্যাপারে পরে বিতর্কে আসবো, সেটা আলোচনা অন্যদিন করব। বেশিরভাগ লোক কিন্তু ডাক্তারিতে আসে ভালো কিছু করার জন্য, মানুষের সেবা করার জন্য, তাকে বাঁচিয়ে তোলার জন্য, মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তোলার জন্য। সেই একটা ভেতর থেকে যে প্রবণতা, ভেতর থেকে যে মানবিকতা, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের সেবা করার যে একটা ইচ্ছে, সেটা থেকেই তারা ডাক্তারি পড়তে চায়। এবার আপনি অনেকে ভাবেন যে আমি ডাক্তার হব না, আমি ডাক্তার তৈরি করব, আমি অনেক বড় প্রফেসর হব, অনেক বড় রিসার্চ করব, অনেক বিদেশে যাব। এই ধারণা অনেকের মধ্যে কিন্তু একদম বদ্ধমূল হয়ে থাকে যে সে অনেক বড় ডাক্তার হবে, অনেক ক্যান্সারের ওষুধ আবিষ্কার করবে, অনেক প্রাণঘাতী অসুখ যার কোনো ওষুধ বেরোয়নি আবিষ্কার করবে। তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একটা দুঃসংবাদ। এটা ভুলেও ভাববেন না যে আপনি রিসার্চ করার মতো, মেডিকেল রিসার্চ করার মতো সামান্যতম পরিবেশ আমাদের দেশে পাবেন। যদি আপনি রিসার্চ করার প্ল্যান নিয়ে ডাক্তারিতে ঢুকছেন, তাহলে ভুলে যান আজই। যদি আপনি টাকা কামানোর জন্য
বা নিজেকে স্বচ্ছন্দভাবে সুস্থ রেখে আর 5টা লোকের মতো জীবন যাত্রা চালাতে চান, তাহলে ডাক্তারি সবচেয়ে ভালো। কিন্তু রিসার্চের কথা বলবেন না। অর্থ, টাকা এবং ডাক্তারি। দেখুন, যে কোনো প্রফেশনে ভালো করতে পারলে টাকার অভাব আসে না। ডাক্তারিতে টাকা আসা একটু দেরিতে শুরু হয়। আপনি যদি ঠিকমতো কাজ করেন, পারিপার্শ্বিক পরিবেশ যদি অনুকূল থাকে, আপনি যদি ঠিক জায়গায় নিজের দক্ষতা দেখানোর জায়গা পান, পলিটিক্সের চাপে না পড়ে, ঘেরাটোপে না পড়ে, আপনি যদি নিজের মতো করে কিছু আপনার মধ্যে এমন কিছু জিনিস থাকে যাতে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারেন, ভালো আউটকাম হয়, আপনাকে কেউ আটকাতে পারবেন না, আপনি টাকা গুণে শেষ করতে পারবেন না। এটা ডাক্তারিতে আছে। তবে ডাক্তারিতে যে পরিশ্রম, যে রাতের পর রাত জাগা এবং ওটি ডিউটিতে যে 6 থেকে 8 ঘন্টা দাঁড়িয়ে পেচ্ছাপ পায়খানা না করে জল না খেয়ে দাঁড়িয়ে কাজ করা, এবং এই ধরনের কিন্তু মানসিকতা থাকতে হবে। অত্যন্ত প্রতিকূল পরিবেশে আপনাকে কাজ করতে হবে, তাও কোনো রকম থ্যাঙ্কস ছাড়াই, কোনো রকম ধন্যবাদ আপনাকে কেউ দেবে না। আপনাকে উল্টে অনেক বিতর্ক এবং অনেক বিরূপ মন্তব্য সহ্য করতে হবে। এবং তারপরেও কিন্তু পেশেন্ট মারা যেতে পারে। এইরকম অনেক কিছু ভাবনা নিয়ে আপনাকে ডাক্তারিতে আসতে হবে। এটা কিন্তু আপনার কাছে আপনার নামে রোগী ভর্তি হলো মানে কিন্তু আপনি একটা যুদ্ধে নাম লেখালেন। রোগীর হয়ে আপনি যুদ্ধ করছেন। রোগী আপনার দেশমাতার মতো, যেন সৈনিকরা যুদ্ধ করে, তেমনি আপনি দেশের হয়ে যুদ্ধ করবেন। রোগী হয়ে আপনি কিন্তু লড়ছেন মৃত্যুর সাথে। সেই যে একটা ব্যাপার, এবং সেখানে বুঝতে পারছেন আপনার ঘুম খাওয়া কিছুই কিন্তু আপনার ভালো লাগবে না যতক্ষণ না রোগীটা সুস্থ হচ্ছে। আর রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলে আপনি যে প্রশান্তি পাবেন মনে মনে, সেটা কিন্তু আপনাকে অনেক অনেক আনন্দ দেবে। সেটা কিন্তু কাউকে বলেও বোঝানো যায় না। আমি এবার বলতে চাইছি, কোন ধরনের পরিবারের ছাত্রছাত্রীদের ডাক্তারিতে আসাটা একদম ঠিক। আমি বলবো, ডাক্তারিতে যে ধরনের পরিশ্রম করে এবং যেভাবে অনেক দেরিতে এস্টাবলিশ হয়, তাতে মোটামুটি সচ্ছল পরিবার, নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত, এই পরিবারের ছেলে মেয়েরা ছাড়া কিন্তু এই ধরনের পরিশ্রম করতে পারবে না। কারণ অনেক পোস্ট গ্র্যাজুয়েশন এবং পোস্ট ডক্টরাল এসব করতে হয়, সেখানে কিন্তু অনেক মান ইজ্জত খুইয়ে, অনেক হ্যারাসমেন্ট হয়ে, অনেক র্যাগিং, এইসবের মধ্য দিয়ে এবং নানা রকম প্রলোভন, নানা রকম ট্র্যাপ, এইসব ছাড়িয়ে আপনাকে কিন্তু একদম মানে সন্ন্যাসীর মতো জীবনযাপন করে আপনাকে দিনের পর দিন, রাতের পর রাত, পাহাড়ের মতো বই পড়ে শেষে আপনাকে যে ডিগ্রি অর্জন করতে হয়, এত পরিশ্রম করার মানসিকতা কিন্তু উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের থেকে আসাটা খুব টাফ। অনেকে ভাবছেন যে আমার বাবা মা ডাক্তার, আমি কেন ডাক্তার হব না। হ্যাঁ, বাবা মা ডাক্তার, আপনার পরিচিতি হবে সেই জন্য। কিন্তু আপনি হয়তো টাকা দিয়ে অনেক বাইরে বিদেশ থেকে ডিগ্রি পাবেন, বা প্রাইভেট কলেজে গিয়ে আপনি পড়াশোনা করে ডিগ্রি পাবেন, খুব হয়তো সহজে হবে। কিন্তু ডাক্তারি যে শেখার যে স্কিল ডেভেলপমেন্ট, সেটা কিন্তু অনেক বড় ইনস্টিটিউট, অনেক পিজিআই চণ্ডীগড়, এইমস, জিপমার, তারপর নিমহ্যান্স, এই ধরনের জায়গায় না গেলে কিন্তু আপনারা পারবেন না। অন্যান্য অনেক ছোটোখাটো কলেজ আছে, সেখানে আপনাকে রোগীর গায়ে হাতি দেবে না। বিদেশে তো ইন্ডিয়ানদের রোগীর গায়ে হাতি দিতে দেয় না। তো আপনি স্কিলটা পাবেন কোথায়? আপনাকে সেই খেলনার উপর অপারেশন করে শিখতে হবে। সেটা আপনি কিন্তু মনে মেনে নিতে পারবেন না। আপনাকে যখন এইভাবে ইনসাল্ট করা হবে ইনডাইরেক্টলি, আর এই স্কিল ডেভেলপমেন্ট না হলে আপনি শুধু ডিগ্রি, গাদা ডিগ্রি নিয়ে কিন্তু আপনি রোগীর সামনে দাঁড়াতে পারবেন না। রোগীর সামনে মানে বলতে চাইছি রোগের সামনে। এই যে যুদ্ধ, এটা তো কোনো ড্রামা বা ফিল্ম নয়, সিনেমা নয়। আপনাকে সত্যিকারের
লড়াই করে ইমার্জেন্সিতে একদম মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে আপনাকে ডিসিশন নিয়ে রোগীকে বাঁচাতে হবে, এবং তার জন্য আপনাকে সব কিছু জলাঞ্জলি দিতে হতে পারে। আপনার বাড়িতে এমার্জেন্সি, কিন্তু আপনাকে এখানেই টাইম দিতে হবে। এই যে এত বড় একটা কমিটমেন্ট, এটা কিন্তু কোনো গ্যারান্টি নয় ডাক্তারি, কিন্তু আপনার মনে মনে আপনি কিন্তু গ্যারান্টেড যে হ্যাঁ আমি রোগীকে বাঁচাবো। যতক্ষণ আপনি যদি 1 ঘন্টাও রোগীকে ভালোভাবে বাঁচিয়ে রাখতে পারেন, সেটাও কিন্তু আপনার কাছে সাকসেস। আপনি যদি একটা ক্যান্সার রোগীকে 5 বছর বাঁচিয়ে রাখতে পারেন, সেটাও সাকসেস। সে মারা যাচ্ছিল স্টেজ 4, আপনি যদি 3 মাস বাঁচিয়ে রাখতে পারেন, সেটাও আপনার কাছে হয়তো মারাই যেত, আপনি অনেক চেষ্টা করে আপনি 3 মাস বাঁচিয়ে রেখেছেন, সেটাই আপনার কাছে সাকসেস। তো এইরকমই ব্যাপার, আপনারা দেখবেন হার্ট ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, লিভার ট্রান্সপ্লান্টেশন, কিডনি ট্রান্সপ্লান্টেশন, তারপর কতদিন পেশেন্ট মারছে কিন্তু কেউ দেখছে না। সে এটাই দেখছে যে আপনি ট্রান্সপ্লান্ট করলেন, সেটাই আপনার কাছে সাকসেস। আপনার অপারেশনটা সাকসেস হলো, তারপর পেশেন্ট হয়তো কমপ্লিকেশনে হয়তো 1 মাস পরেই মারা গেল, কিন্তু সেটা ধর্তব্য নয়। আপনার যে পোর্শন কাজটা, সেটাতে আপনাকে সাকসেসফুল হতে হবে। সেই সময় পেশেন্ট যেন না মারা যায়, সেইটা আপনার কাছে, সেটা আপনাকে অনেক বড় প্রশান্তি এবং অনেক বড় সাকসেস, অনেক বড় নাম যশ এনে দেবে, যেটা কিন্তু আপনার খেটে পাওয়া, সেটা কারো দয়া দাক্ষিণ্যে বা আপনার বাবা মায়ের তো নামের জন্য নয়। আর সেই লড়াইটা অনেক কঠিন লড়াই, আপনাকে এত প্রতিকূল পরিবেশ আপনাকে কিন্তু কেউই করতে দেবে না, আপনাকে সেটা যুদ্ধ করে ছিনিয়ে নিতে হবে। সেটা আপনার বাবা মা দিতে পারবে না, তারা যদি অনেক বড় ডাক্তারও হয়ে থাকে। এবার বলি ডাক্তারিতে হোস্টেল লাইফ এবং বন্ধুবান্ধবদের সাথে কীরকম সম্পর্ক। দেখুন, ডাক্তারিতে হোস্টেল লাইফ, ডাক্তারি হোস্টেল হলেও কিন্তু এগুলো একদমই মুদি দোকানের মতো, একদমই পাতি রাস্তার হোটেলের মতো হয়। ডাক্তারিতে আমাদের দেশে যে হেলথ কালচার ব্যাপারটা কিন্তু নেই। ডাক্তাররাও কিন্তু ডাক্তারদের মতো, বা সবচেয়ে বড় ফল্ট এখানে যে প্র্যাকটিক্যাল এক্সাম, সেটাও কিন্তু থিওরি, আপনাকে কিছুই করতে হবে না। আপনার বোন ম্যারো এক্সামিনেশন পরীক্ষা যদি দেয়, আপনাকে কিন্তু কিছু করে দেখাতে হবে না, সেটা অনেক বড় গলতি এখানে। হ্যাঁ, আপনি বোন ম্যারো করতে পারুন না পারুন, আপনাকে থিওরি রিলেটেড কোশ্চেন করবে, সেটা পারলেই আপনি কিন্তু অনার্স পেয়ে গেলেন। আর এই জন্যই অনেক ফালতু স্টুডেন্ট অনেক বেশি মার্কস নিয়ে বেরিয়ে এসে ধপাস করে পড়ে। একটা চ্যানেল করতে পারে না, একটা আইভি ক্যানুলাইজেশন করতে পারে না, হ্যাঁ, একটা ফিমোরাল ট্যাপ করতে পারে না, একটা ফ্লুইড অ্যাসপিরেট করতে পারে না, ইভেন অনেকে আছে ব্লাড টানতে পারে না, তারা ডিএম ডিগ্রি করে নিয়েছে, এমডি ডিএম সব। এই হচ্ছে আমাদের দেশের মেডিকেল এডুকেশন। আর টিচাররাও হয়েছে সেরকম। বেশিরভাগ টিচাররা কারা মেডিকেল সায়েন্সের টিচার হয়, যারা খুব ফ্রাস্ট্রেটেড, ভালো প্র্যাকটিস চলে না, একটা নির্দিষ্ট রোজগার থাকলো, কারণ টিচারদের তো মাইনে খুব কম। একজন বড় সার্জন বা একজন বড় নামকরা ডাক্তার একদিনে ওই টাকা কামাবে যে টাকা একজন টিচার সারা মাসে কামায়। তো অনেকে প্যাশনের জন্য করেন বা করতেন, সে সংখ্যাটা খুবই কম, হয়তো 1000-এ 1টা বা 1000-এ 2টো এইরকম। বেশিরভাগ টিচার কিন্তু বাধ্য হয়ে টিচিং করেন, এবং প্রফেসর বা টিচার, এবং তারা নিজেদের মধ্যে ডিপার্টমেন্টে পলিটিক্স করতে আর পিছনে লাগতে কিন্তু সারা জীবন কাটিয়ে দেয়। কোনো এডুকেশন ডেভেলপমেন্ট বা একাডেমিক ডিসকাশন বা নিজেদের আপলিফমেন্ট, নিজেদের অ্যাচিভমেন্ট, এইসবের মধ্যে খুব একটা তারা যায় না। তারা যেটা দেখে যে আমার কত তাড়াতাড়ি কী বলে ইনক্রিমেন্ট হবে, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হব, এসব নানা রকম আছে এনাদের। তারপর এই প্রফেসর সেই প্রফেসর, এইচওডি হবো, এইসব। ও হতে পারলো না, আমি আগে হয়ে গেলাম, সেটাই সারা জীবন এনাদের মধ্যে যে ইগোর লড়াই আর ইঁদুর লড়াই, এটাই চলতে থাকে। এনারা শেখানো বা শেখা, এই কালচারটা কিন্তু ইন্ডিয়াতে নেই। এটা আমি খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি। অনেক বড় জায়গাতে আমি পড়াশোনা করেছি, আর আমি অনেক বড় কাজও করি, আর এটাই দেখেছি যে রিসার্চ করার নামে যারা আছে তাদের পরিস্থিতি খুব খারাপ, তারা কিন্তু রিসার্চ নষ্ট করে। হোস্টেল লাইফ, মেডিকেলের যে কোনো হোস্টেল বা কলেজ হোক, ছোটোখাটো র্যাগিংয়ের শিকার সবাই হয়, এবং আপনারা জানেন এই র্যাগিংগুলো কিন্তু
কেউ নিজের থেকে করে না, কেউ বাড়ি থেকে র্যাগিং শিখে আসে না। এইগুলো এখানকার ডিপার্টমেন্টাল হেড বা প্রিন্সিপাল, প্রফেসর, এনারা সবাই কিন্তু যুক্ত থাকেন। হোস্টেল সুপার, সিনিয়ররা, অনেক বুড়ো বুড়ো সিনিয়র দেখবেন হোস্টেলে আছে বেআইনিভাবে, তারা এইসবের হচ্ছে আখড়া। তো যাই হোক, ছোটোখাটোভাবে র্যাগিং হতে থাকে। র্যাগিংয়ের সবচেয়ে বড় ওষুধ কিন্তু নিজে, যে র্যাগিং করছে তাকে ওই সময় উত্তর দিয়ে দেওয়া হাতে নাতে। হ্যাঁ, আপনি যদি জুনিয়র ভেবে চুপচাপ থাকেন তাহলে বুঝবেন যে ওরা পেয়ে বসবে। ওই জন্য প্রথম দিনেই, র্যাগিংয়ের প্রথম দিনেই কড়া জবাব দিয়ে দিতে হবে, একদম হাতে নাতে, গরম গরম। এইভাবে আপনাদের র্যাগিং মোকাবিলা করতে হবে। এছাড়া কিন্তু র্যাগিংয়ের কোনো ইয়ে নেই, কারণ র্যাগিং আপনি যদি কেস করেন আপনার পড়াশোনা গেল। ওই পুলিশ আর প্রশাসন আপনাকেই টানতে থাকবে, রোজ সাক্ষী আপনার বাবা মাকে ডাকবে, এই করে শেষে বলবে ছেড়ে দে মা, খেতে পারি। যা র্যাগিং গেল। এবার খাওয়া দাওয়া। মেডিকেল কলেজের হোস্টেলগুলো, অনেক মেডিকেল সুপারিনটেনডেন্ট এনারা সবাই ডাক্তার, বড় বড় ডাক্তার, কিন্তু খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে কমা মানের খাবারটা মেডিকেল স্টুডেন্টদের দেওয়া হয়। আর এই জন্য বেশিরভাগ ছাত্ররা কী করে, নিজেরা বাইরে থেকে খেয়ে নেয়। হ্যাঁ, এটা আমি সবাইকে রিকোয়েস্ট করব এগুলো দেখতে, কারণ মেডিকেল হোস্টেলে খাবার কোয়ালিটি সবচেয়ে খারাপ। ইভেন পোস্ট গ্র্যাজুয়েট যেখানে আমি করেছি, পিজিআই চণ্ডীগড়, সেখানেও খাবার দাবার খুবই খারাপ, যেটা আমার মনে হয় যে গাড়ির ড্রাইভাররা এর চেয়ে অনেক ভালো খায়। আর এটা কেন, এটা আমাদের হচ্ছে ইন্ডিয়ান কালচার। এটা মানে অ্যাকচুয়ালি কিছু কিছু জিনিস আছে না, মানুষকে স্কুল কলেজে পড়ানো যায় না, এগুলো সব বাড়ি থেকে এরা যেরকম খেয়ে আসে লোককেও তাই খাওয়ায়। এদের বাবা মা এইভাবে খাইয়েছে, যত বড়ই ডাক্তার হোক এরাও স্টুডেন্টদের এইরকমই খাওয়ায়। কেউ কিন্তু পয়সা দিতে না করে না, পয়সা আপনাকে তো ক্লিয়ারেন্সই দেবে না, পয়সাটা ঠিকই নিয়ে নেয়, কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটিটা খুব খারাপ। আর এইভাবে বোধহয় আমার যেটা মনে হয় এরা পয়সা অনেকটা কামায়। যাই হোক, সেটা তো আনএথিক্যাল, আর আনএথিক্যাল প্র্যাকটিসই আমাদের দেশে সব জায়গায়। মেডিকেল লাইনে ছাত্র জীবনে কিন্তু পলিটিক্স, হিংসা, এই ধরনের জিনিসগুলো খুব বেশি। জানি না কেন এগুলো দেখা যায় যে হোস্টেল লাইফে বা যে ক্লাসের মধ্যে একে অন্যকে কোনো ম্যাটেরিয়াল শেয়ার করে না। আর এই কালচারটা কিন্তু চলতে থাকে। ডাক্তার, অনেক বড় বয়স্ক ডাক্তারদের মধ্যেও এইগুলো আমি দেখেছি, যে ডিপার্টমেন্টে যারা বড় বড় প্রফেসর, ওনাদের মধ্যে একটা কনফারেন্সে ব্যাগ তৈরি হবে, ব্যাগে কী ধরনের লোগো থাকবে সেগুলো নিয়ে ওনারা দিনের পর দিন তর্ক বিতর্ক করছেন, মাথার চুল ছিঁড়ছেন, পেন ছোঁড়াছুড়ি করছেন। তারপর কনফারেন্সে কার নাম আগে থাকবে, কার নাম পরে থাকবে, কার ফ্লায়ারে কার নামটা দেওয়া হবে, কার নামটা দেওয়া হবে না, এইগুলো নিয়ে ওনারা কিন্তু খুব ভাবিত হন দেখেছি। বা কে প্রেসিডেন্ট হবে, কে চেয়ারপারসন হবে, এই ধরনের কি আইটেম হবে খাওয়ায়, ওনার পছন্দটা সবার আগে রাখা হবে কি না, এই জিনিসগুলো কিন্তু ডাক্তারদের মধ্যে আমরা আশা করি না, আর এইগুলোই দেখি হয়। কনফারেন্স, এইসব সিএমই যেসব অ্যারেঞ্জ করা হয়, তাতে বেশিরভাগ দেখা যায় যে এইসব পার্সোনাল যে প্রিফারেন্স, সেইগুলোর উপর যারা অর্গানাইজার ওনারা কিন্তু সবসময় ওই সব নিয়ে খিটখিট করতে থাকেন। আসল যেটা এম, যেটা মোটো, যে মেডিকেল সায়েন্সে কিছু ডিসকাশন, সেটা কিন্তু হয় না। যেটা হয়, পুরনো কিছু কেস বা কপি পেস্ট করা কিছু নিয়ে এসে অন্য স্টুডেন্ট কিছু করে দিয়েছে, ওই প্রফেসর হয়ে উনি লাজ লজ্জা ত্যাগ করে সেটাই করে দিলেন। উনি তার আদৌ বোঝেন কিনা সন্দেহ, স্টুডেন্ট 2-3 জন স্টুডেন্ট মিলে প্রিপেয়ার করে দিয়েছেন, রেডি করে দিয়েছেন একটা প্রেজেন্টেশন, উনি এসে বড় বড় মুখ করে বলে দিলেন। এইটা হচ্ছে আমাদের দেশের এইচওডি বা অনেক বড় ভাইস প্রেসিডেন্ট, বড় বড় নাম তাগড়া তাগড়া নিয়ে ঘোরেন যারা, বড় বড় ইনস্টিটিউটে মেডিকেল ডিরেক্টর, এইসব দেখা যায় যে আসলে উনি একটা আইভি ক্যানুলেশনই করতে পারেন না, যেটা খুব হাস্যকর। উনি একটা আইএম ইঞ্জেকশনই দিতে জানেন না, এত ফটর ফটর কথা বলছেন, সিএসএফ টানতে পারেন না। তো এই ধরনের ডাক্তার, আমি বলবো দয়া করুন, এই ধরনের ডাক্তার আমাদের দেশে দরকার নেই। আপনাকে এমন ডাক্তার হতে হবে ডাউন টু আর্থ, আপনাকে অনেক কাজ করতে হবে। হ্যাঁ, একটা কুষ্ঠ পেশেন্ট, একটা লেপ্রোজ পেশেন্ট, একটা টিবি পেশেন্ট এলো,
আপনি তাকে গাদা গুচ্ছের টেস্ট লিখে দিলেন, অটোইমিউন মার্কার লিখে দিলেন, অথচ আপনি সেই টিবি একটা লিম্ফ নোড আছে এফএনএসি করে তার সেখান থেকে টিবি স্মিয়ার করে আপনি নিজেই দেখতে জানেন না, স্মিয়ার দেখতে জানেন না, তার জন্য 5টা লোক ডাকছেন। হ্যাঁ, শেষে 2 বছর পর দেখা গেলো পেশেন্ট মারা গিয়েছে, আপনি ক্যান্সারের চিকিৎসা করে বসে আছেন। তো এই ধরনের ডাক্তার যদি হন তাহলে কিন্তু ডাক্তারি পড়ার দরকার নেই। আমি বলবো আপনি যদি ডাক্তারি পড়তে চান, হাতে নাতে আপনাকে নিজেকে করে শুধু বলে কনফারেন্সে করে পোস্টার প্রেজেন্ট করে অ্যাওয়ার্ড, এই প্রাইজ, এই গিফট, এই ন্যাশনাল অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল ইনভাইটেশন, এই সেই পেপার পাবলিশ হয়ে গেলো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিরেক্টর, এই এইচওডি, ডিন, তারপরে পিছনে পিছনে ঘুরছেন যদি আরও কিছু করা যায়। এটা কিন্তু ডাক্তারি হওয়ার আসল লক্ষ্য কিন্তু এটা নয়। ডাক্তারি হওয়ার লক্ষ্য আপনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একজন অত্যন্ত উদার মনের মানুষ হবেন, সবসময় রোগীর পক্ষে, রোগের বিরুদ্ধে আপনার লড়াই, এটাই কিন্তু আসল না। এর জন্য কোনো আপনাকে ওথ পড়তে হবে না, কোনো শপথ বাক্য নিতে হবে না, এটা আপনার ভিতর থেকে আসবে। হ্যাঁ, আপনি শপথ বাক্য নিয়েছিলেন,